প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম। আমি শরীফুল ইসলাম, তোমাদের বায়োলজি টিচার। আমরা দ্বিতীয় অধ্যায় রিভিশন করছিলাম। দ্বিতীয় অধ্যায় রিভিশনে আমরা দুটো ক্লাস করেছি। প্রথমে আমরা সেল এবং সেল অর্গানিলসগুলো নিয়ে কথা বলেছি। এরপরে আমরা সেল অর্গানিলস নিয়ে কথা বলার পরে এখানে আমরা সেল অর্গানিলস, নিউক্লিয়াস, এরপরে আমরা প্ল্যান্ট টিস্যু নিয়ে কথা বলেছি। প্ল্যান্ট টিস্যু সিম্পল, প্ল্যান্ট টিস্যু কমপ্লেক্স, জাইলেম অ্যান্ড ফ্রেম, এই পার্টগুলো নিয়ে কথা বলেছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের একদম শেষ পার্টটা পড়ব, অ্যানিম্যাল টিস্যু, এবং শেষ পর্যন্ত। নর্মালি অ্যানিম্যাল টিস্যু, অ্যানিম্যাল বডি ফর্মেশন যে সমস্ত টিস্যু দিয়ে ঘটে তাদেরকে বলা হয় অ্যানিম্যাল টিস্যু। In multicellular animals, many cells together may be involved in spatial function arising from the embryonic cell layer. When one or more than one type of cell remain in a particular part of the animal's body and collectively perform a common function, this is called tissue. টিস্যুর এই ডেফিনিশনটা আমাদের পড়তে হবে। Arising from embryonic cell layer, এখান থেকে arising from embryonic cell layer, when one or more than one type of cell remain in a particular part of the animal body and collectively perform a common function, this collective cell is called tissue. That is to say, cells of a particular tissue are similar as to their origin, function and structure. এটা হতেই হবে। The study of the different type of tissue is called histology. আমরা সেলের ফাংশন, সেলের টাইপ, সেলের মডিফিকেশন, সেলের স্ট্রাকচার আমরা যে স্টাডিতে পড়ি সেটা হচ্ছে হিস্টোলজি। এরপরে আমরা বলতে পারি ডিফারেন্স বিটুইন সেলস অ্যান্ড টিস্যু আর স্পেসিফিক। এটা এক্সামে খুব আসে, সেল এবং টিস্যুর স্পেসিফিক কোনো ডিফারেন্স আছে কিনা। এখানে একটা বলেছে, সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এ টিস্যু। ফর এক্সাম্পল, red blood corpuscles, white red blood corpuscles, platelets are the different type of cells or corpuscles. These are called connective tissue. সবগুলোকে একসাথে বলা হয় কানেকটিভ টিস্যু। হিউম্যান বডিতে অনেক টাইপের সেল আছে, হিউম্যান বডিতে অনেক টাইপের অ্যাক্টিভিটিসও আছে। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, তার মধ্যে নার্ভ সেল স্প্রেড উইদিন দ্য হিউম্যান বডি অ্যান্ড ফর্ম এ নেটওয়ার্ক। দিস সেল রিসিভ স্টিমুলি অ্যান্ড সেন্ড ইট টু দ্য ব্রেইন and sent off impulse from the brain back to the specific organ. Nerve cell is the ear and eye, help in vision and hearing. Due to the lack of different kind of nerve cell, most animal cannot differentiate the contact color of the object like human can. Many animals can only see only at the time or daytime or just at night. এখানে নার্ভ সেলের কিছু কথা বলা হলো। এটা হিউম্যান বডিতে খুব ডেভেলপড, এবং এই নার্ভের কিছু কিছু পার্ট অ্যাবসেন্স থাকার কারণে লোয়ার অ্যানিমেলে সাধারণত ভিজন অথবা হিয়ারিং এই অ্যাপটিটিউড ওইভাবে ডেভেলপড হয় না। আরেকটা এক্সাম্পল দিয়েছে এখানে, যেমন মাসেলস বা মাস্কুলার টিস্যুর কথা বলেছে। রাইটিং, ওয়াকিং এন্ড মুভমেন্ট এর মাধ্যমে হয়, মাসেলসের মাধ্যমে। Three kind of blood cells are engaged in different activities. Red blood corpuscles absorb oxygen from the lungs and transport oxygen from the heart to different cells of the body through arteries and capillaries. White blood corpuscles
presents disease, prevent disease. Platelets are responsible for starting to process of blood clotting. As a result, bleeding is stopped if there is a wound. Besides providing cover to the body, integumentary cells perform different functions according to their location. Hair grows from the integumentary cells of the head, sweat is secreted from the sweat gland. Bone cells constitute bones with deposition of minerals or cartilage, which mark structure and support the body. আমাদের বডির টোটাল প্রত্যেকটা অর্গান যে সমস্ত টিস্যু দিয়ে তৈরি সেই টিস্যুগুলোর মানে ফাংশনটাই বারবার এখানে আলোচনা করেছে। হিউম্যান বডিতে অনেক টাইপের অ্যানিম্যাল টিস্যু আছে, মানে বেশ কয়েকটা টাইপের অ্যানিম্যাল টিস্যু। এই অ্যানিম্যাল টিস্যুগুলোকে মেইনলি 4টা ভাগে ভাগ করা যায়। নর্মালি অল অ্যানিম্যাল টিস্যু আর ডেরিভেটেড ইন 4 টাইপস। আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আমাদের বডির বা বডির বাইরে ভিতরে সমস্ত অর্গান সবগুলোকে কভারিংস দেয় এরকম কিছু টিস্যু আছে। এই টিস্যুগুলোকে আমরা অ্যাপিথেলিয়াল টিস্যু বলি। অ্যাপিথেলিয়াল টিস্যু। নাম্বার 2, আমাদের বডিতে কিছু ফ্লুইড আছে, যে ফ্লুইডগুলো আমাদের সমস্ত বডিকে কানেক্টিভিটি দেয় এবং বডির এক পার্টসের সাথে অন্য পার্টসকে কানেক্ট করে। এটা হচ্ছে কানেকটিভ টিস্যু। নাম্বার 3, আমাদের বডির সমস্ত অর্গানগুলোর মুভমেন্ট করার জন্য কিছু কিছু অর্গান যেগুলো ভলেন্টারি ভাবে চলে, এই ভলেন্টারি ভাবে চলে বা ইনভলেন্টারি ভাবে চলে, এগুলোকে স্ট্রেন দেওয়ার জন্য আছে মাসলস, দ্যাট ইজ মাস্কুলার টিস্যু। এবং 4, আমাদের বডির দেহের বাইরে থেকে কোনো স্টিমুলি বডিতে রিসিভ করবে এবং ব্রেনে পৌঁছে দিবে, নার্ভ টিস্যু। এই 4 ধরনের টিস্যু আছে। প্রথমে আমরা আলোচনা করব অ্যাপিথেলিয়াল টিস্যু। মেইনলি অ্যাপিথেলিয়াল টিস্যু আমাদের বডিতে কভারিংস দেয় বিভিন্ন অর্গান, ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। This tissue functions as the lining of various organs, but the function of this tissue is not only to provide coverings to the organ. There are 4 more functions. ফাংশনগুলো পড়তে হবে, শুধু কভারিংস না, আরও 4টা ফাংশন আছে। নাম্বার 1, protection of underlying tissue. Number 1. Number 2, secretion of waste product, including protein, absorption of water and nutrients. Number 3, absorption of water and nutrition by nutrients. And number 4, transcellular transport of specific materials. যদি কখনো অ্যাপিথেলিয়াল টিস্যুর ফাংশন আসে মানে উইথ টিউমার্স, আমরা এই 4টা ফাংশন বলে দেব। টিস্যুগুলোকে অনেক ভাগে ভাগ করা যায় বেসড অন দ্য সাইজ অফ দ্য সেল, দ্য লোকেশন অফ দ্য অ্যানিমাল বডি অ্যান্ড দ্য নেচার অফ ওয়ার্ক। দিস টিস্যু is of 3 types. Number 1, squamous epithelial tissue, cuboidal epithelial tissue, and C, columnar epithelial tissue. First, squamous epithelial tissue. Look at the figure of squamous epithelial tissue. Cells of this tissue are flat like scales. The nucleus is large. Example, wall of Bowman's capsule of kidney. Besides providing covers, it is mainly active in filtration. This is squamous epithelial tissue. Then cuboidal epithelial tissue look like a cube. Cells of this tissue are cuboidal. That is, the length and height of the cell nearly equal. Example, collective tubes of kidney mainly active in transportation and coverings. Number 3,
columnar epithelial tissue. Cells of this tissue are narrow and elongated like a column. Example, found in the internal wall of intestine of vertebrates, mainly active in secretion, protection, and absorption. Based of the number of layers arranged on the base membrane, epithelial tissue are of three types. Mainly not epithelial tissue. এখানে শুধু epithelial টিস্যুকেই ভাগ করা যায় না। এখানে বলেছে যে based on the number of cellular arranged on the base membrane, epithelial tissue is of three types. Actually not epithelial tissue, এটা হবে columnar epithelial tissue. একটু মিসিং আছে। Columnar epithelial tissue are three types. Simple epithelial tissue, that is called simple columnar epithelial tissue. Simple, then stratified columnar epithelial tissue, then pseudo-stratified columnar epithelial tissue. একটু কারেকশনে যেতে হবে এটা। প্রথমে আমরা আসবো সিম্পল কলামনার epithelial tissue. তোমরা epithelial টিস্যুটা দেখছো, এইটা হচ্ছে কলামের মতো, অর্থাৎ লম্বা লম্বা টিস্যুগুলো পাশাপাশি লেগে 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 একটা টিস্যু হয়েছে। যখন সিম্পল হবে তখন ব্যাপারটা এমন হবে যে কলামটা হবে সিঙ্গেল লেয়ারে। সিঙ্গেল লেয়ার বলতে আমি এভাবে বলি যে অনেক এরকম লম্বা অনেকগুলো লম্বা 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 টিস্যু বা টিস্যুগুলো একটা সিঙ্গেল লাইনে আছে। লেয়ার 1, এটা হচ্ছে সিম্পল কলামনার epithelial টিস্যু। কিন্তু যদি এটা অনেকগুলো কলামে থাকে, এরকম অনেকগুলো কলামে থাকে, একে তখন বলা হবে স্ট্রাটিফাইড কলামনার epithelial টিস্যু। আমরা স্ট্রাটিফাইডটাকে এভাবে বলতে পারি, যেমন এটা একটা লেয়ার, আরেকটা লেয়ার, আরেকটা লেয়ার, আরেকটা লেয়ার। এখন এগুলোকে আমরা লম্বা করে দিই। দেখা যাচ্ছে এখানে একটা সারি, দুইটা সারি, তিনটে সারি, চারটা সারি, কয়েকটা সারি আছে। এইটা হবে স্ট্রাটিফাইড কলামনার epithelial টিস্যু। আমরা যদি এরপরে বলি আরেকটা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড কলামনার epithelial টিস্যু। সিউডো ফর ফলস, মানে এমনভাবে স্ট্রাটিফাইড হবে, এমনভাবে লেয়ার হবে, লেয়ারগুলো মনে হবে ভুল লেয়ার আছে। যেমন এখানে এটা যদি আমরা লেয়ার মনে করি যে এখানে অনেকগুলো লেয়ার আছে, দেখা যাবে এই লেয়ারগুলোতে এইখানে এই সেলটা শেষ হয়ে গেছে। তো আলটিমেটলি আমরা এই পাশ থেকে যখন কাউন্ট করব তখন এই সেলটাকে কাউন্ট করতে পারবো, কিন্তু এই পাশ থেকে কাউন্ট করলে এই সেলটাকে কাউন্ট করা যাবে না। ঠিক একই রকম এই পাশ থেকে কাউন্ট করলে এই সেলটাকে আমরা কাউন্ট করতে পারবো, কিন্তু এই পাশ থেকে পারবো না। তার মানে এখানে অ্যাকচুয়ালি কতগুলো সেল রয়েছে এই টিস্যুতে, এটা আমরা সঠিক কাউন্ট করতে পারবো না। মনে হবে যে এখানে এটা একটা স্তরের অংশ, কিন্তু এই পাশ থেকে দেখা যাবে না। এই জন্য এটাকে বলা হবে ফলস columnar stratified epithelial tissue, that is pseudo columnar stratified epithelial tissue. ওকে, আমাদের এখান থেকে যেটা পড়তে হবে একটু জানতে হবে আর এক্সাম্পলটা পড়তে হবে। যেমন সিম্পল columnar one, the base membrane cell are arranged in a single layer. Example, Bowman's capsule of kidney, kidney tubes of the walls of intestine. Stratified columnar epithelial tissue cells are arranged on the basement membrane in more than one layer. There are some stratified epithelial tissue, the layer of which can change in minutes. There 3 or 4 layer can turn into 7 or 8 layer in a moment. That is why it is often called transitional epithelial tissue. The another name of stratified epithelial tissue. Example, integument of vertebrate animal. এরপরে আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে pseudo columnar stratified epithelial tissue. Cells of the tissue are arranged in a single layer on basement membrane. The cells are not all the same in height, so this tissue is stratified like trachea.
অ্যাপিথেলিয়াল টিস্যু মেইনলি আমাদের বডির যেমন কভারিংস ইন্টিগুমেন্ট তৈরি করে, স্কিন তৈরি করে, ঠিক একই রকম আমাদের বডির ইন্টারনাল যে অর্গানগুলো আছে, ইন্টারনাল অর্গানগুলোর ওয়ালও তৈরি করে। কখনো কখনো এই ইন্টারনাল ওয়াল তৈরি করতে গিয়ে নিজেরা কখনো কখনো অন্য কোনো কিছুতে ট্রান্সফার হয়ে যায়, যেমন কখনো সিলিয়া তৈরি করে, কখনো ফ্ল্যাজেলা তৈরি করে, এরকম মানে নিজেদের ফাংশনের উপর ডিপেন্ড করে তাদের কে আলাদা আলাদা ভাগে ভাগ করা যায়। তো এভাবে আমরা কয়েকটা ভাগ দেখতে পাই, যেমন সিলিয়েটেড অ্যাপিথেলিয়াল টিস্যু, তারপরে ফ্লাজেলেট অ্যাপিথেলিয়াল টিস্যু, সিডোপোডাল অ্যাপিথেলিয়াল টিস্যু, রিপ্রোডাক্টিভ টিস্যু, তারপরে গ্র্যান্ডুলার টিস্যু, এইরকম 5 ভাগে ডেরিভেট হতে পারে। আমরা যে পরের অপশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। মূলত আমাদের বডিকে কানেক্ট করে যে সমস্ত অর্গান বা যে সমস্ত টিস্যু, তাদেরকে একসাথে বলা হয় কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে যে পার্টগুলো আছে, প্রথমেই আমরা বলতে পারি ফাইবার, দ্বিতীয় অংশে আছে স্কেলিটন, তৃতীয় অংশ আছে লিকুইড। প্রথমে আছে ফাইবার, আমরা একটু পড়ে নিতে পারি। This type of connective tissue lies before the body integument and spiraling muscles. In the matrix, different type of fiber are visible. ফাইবারগুলো মেইনলি আমাদের বডিতে সাধারণত ইন্টিগুমেন্টের উপরে থাকে এবং আমাদের বডির সাথে মাসেলসগুলোর সাথে অ্যাটাচমেন্টে থাকে। এরপর আছে স্কেলিটাল কানেকটিভ টিস্যু, এটা আমরা চ্যাপ্টার 9-এ পড়বো বা 9-এ পড়েছি। স্কেলিটাল কানেকটিভ টিস্যু আমাদের বডির সমস্ত স্কেলগুলো, 206টা হাড়, 206টা হাড় বিভিন্নভাবে একটা অপরটার সাথে জয়েন্ট হয়ে সাইনোভিয়াল বন জয়েন্টের মাধ্যমে, কমপ্লেক্স সিম্পল জয়েন্টের মাধ্যমে আমাদের বডি স্ট্রাকচার তৈরি করেছে এবং আমাদের বডি স্ট্রাকচার তৈরি করে এটা আমাদের বডির এক পাশ থেকে অন্য পাশকে কানেক্ট করেছে, এটা কানেকটিভ টিস্যু। এরপরে আমরা যে পার্টটা ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু বা লিকুইড কানেকটিভ টিস্যু। এটা আমরা এখানে একটু ডিটেলস পড়ব, যদিও এটা চ্যাপ্টার 6-এ আছে। The matrix of the fluid connective tissue is liquid and mobile. Different kind of organ colloid are soluble in the matrix. The main function of the muscular tissue is to maintain circulation in the interior of the body, and it play a special role in protection from disease and blood clotting. Fluid connective tissue mainly 2 types, number 1 blood and number 2 lymph. So liquid connective tissue are 2 types, number 1 blood, number 2 lymph. আমরা ব্লাডটা আগে পড়ব। ব্লাড কানেকটিভ টিস্যু, ব্লাড এটা হচ্ছে আমাদের বডিতে একটা লিকুইড কানেকটিভ টিস্যু। ব্লাড সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, ডিটেলস পড়তে হবে এবং হোয়াট ইউ মিন বাই ব্লাড যদি আসে, ব্লাড সম্পর্কে অনেক ইনফরমেশন দিতে হবে। এখানে আছে ব্লাড ইজ এ টাইপ অফ অ্যালকালাইন স্লাইটলি স্যালাইন red liquid connective tissue flowing through the arteries, vein and capillaries. Blood takes part in internal circulation. It warm-blooded animals. It maintain body temperature balance. Blood is formed in 2 components. Number 1 plasma and number 2 blood corpuscles or blood cell. আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লাডের 2 টাইপস, মেইনলি প্লাজমা এবং ব্লাড সেল। প্লাজমা সম্পর্কে পড়তে হবে এবং ব্লাড কর্পাসেল সম্পর্কে পড়তে হবে। আমাদের বডিতে 55% প্লাজমা, 45% কর্পাসেলস। 55% প্লাজমার মধ্যে আবার 91 to 92% ওয়াটার and 8 to 9% organic, inorganic or physical materials. Our blood corpuscles are mainly 3 types. Number 1 RBC, red blood corpuscles or erythrocyte, white blood corpuscles or leukocyte, and platelet or thrombocyte. Red blood corpuscles contain an iron compound that is called hemoglobin. The red blood corpuscles is due to the presence of hemoglobin. Hemoglobin easily mixed with oxygen from the oxyhemoglobin compound, which carries oxygen to the different parts of the body. Leukocyte, that is called white blood corpuscle, destroy harmful microorganisms and protect our body. And the various kind of white blood corpuscles in human body. Thrombocyte take part in blood coagulation or blood clotting. গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা পড়তে হবে। ব্লাড কর্পাসেলস গুলোর নাম, ব্লাড ভেসেলস গুলোর নাম, এন্ড দেন প্লাজমা এন্ড ব্লাড কর্পাসেলস আলাদা করে।
আমরা একটু লিম্প পড়ব। এটা সাধারণত আমরা খুব কম পড়ি, মনে হয় লিম্প, সেটা আবার কি? A yellow colored and slightly alkaline liquid stored within the intercellular space of human body is called lymph. এটা ছিল হোয়াইট ব্লাড কালার, এটা ছিল রেড ব্লাড কালার, ব্লাড মেইনলি রেড ব্লাড কালার, এটা হচ্ছে ইয়েলো ইন কালার, এবং এটা ইন্টারসেলুলার, দুই সেলের মাঝে থাকে। This is collected by small duct and forms an independent system that is called lymphatic system. Lymphatic system কি কি আছে? Lymph, number one lymph and lymphatic duct. Lymph contain lymphocyte cell called lymphoid cell. And lymphoid cell দিয়ে mainly lymph produce হয়। এখানে তিন ধরনের ব্লাড কার্পাসেস দেখানো হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাস্কুলার টিস্যু বা মাসেলস। মাসেলস নিয়ে আমাদের পড়তে হবে। মাসেলস মেইনলি থ্রি টাইপস। নাম্বার ওয়ান, ভলেন্টারি মাসেলস, ইনভলেন্টারি মাসেলস অ্যান্ড স্পেশাল টাইপ অফ কার্ডিয়াক মাসেলস। এই তিনটা মাসেলস। তো ভলেন্টারি মাসেলস যারা অ্যানিমালের উইশ অধীনে থাকে। ইনভলেন্টারি মাসেলস প্রাণীর ইচ্ছা মতো চলে না। কার্ডিয়াক মাসেলস এটা স্পেশাল, আমাদের হার্ট তৈরি হয় এই কার্ডিয়াক মাসেলস দিয়ে। চলো দেখি একটু। দিস ক্যান বি constructed and expand it will of the animal. The cell of voluntary muscles tissue are tubular and branch and have transverse stratigation. These generally have more than one nucleus. This is voluntary muscles. Straight. This is involuntary muscles. This is involuntary muscles. Involuntary muscles প্রাণীর ইচ্ছা মতো চলে না। The construction and expansion of these muscles tissue do not depend on the will of animal. এখানে আরো কিছু আছে। That is why these muscles is called unmarked smooth muscles. Involuntary muscles are found in the wall of blood vessels, alimentary canal, etc. or vertebrate animal. এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেলস। কার্ডিয়াক মাসেলস এটা ইনভলেন্টারি মাসেলস, কার্ডিয়াক মাসেলস ভলেন্টারি মাসেলসের মতোই, বাট এটা ব্রাঞ্চেস। এখানে ইম্পর্টেন্ট একটা পার্ট ইন্টারকালেটেড ডিস্ক রয়েছে। পাশাপাশি দুটো সেলের মাঝের জয়েন্ট ইন্টারকালেটেড ডিস্ক থাকবে এবং ব্রাঞ্চ থাকবে এটা। এরপরে আমরা আরেকটা পার্ট পড়তে পারি, সেটা হচ্ছে নার্ভ টিস্যু। 4 নম্বর টিস্যু, নার্ভ টিস্যু। The particular type of tissue which from the nervous system is called nerve tissue. It contains of numerous neuron. You will learn about its structure and structure in chapter 10. That is called nerve tissue. Nerve tissue had a two part, that is called cell body and elongated part. This is cell body and elongated part. Dendrite is part of elongated part and axon is part of elongated part. ডেন্ড্রাইট পার্টটা ইলংগেটেড, এটাও ইলংগেটেড। সেল বডির মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, সেল বডির মধ্যে নিউক্লিয়াস থাকে এবং সেল বডি থেকে বের হয়ে যে লম্বা একটা নালী, যেটা ব্রাঞ্চ হয় না তার নাম অ্যাক্সন, আর যেটা ব্রাঞ্চ হয়ে যায় তার নাম ডেন্ড্রাইট। অ্যাক্সন একদম শেষ প্রান্তে এসে ব্রাঞ্চ হয়ে যায়, টার্মিনাল বাটনস বলা হয়। যখন অ্যাক্সন আনব্রাঞ্চ অনেকখানি চলে যায়, তখন এর গায়ে অনেক সময় এর গায়ে চকচকে এক ধরনের পদার্থ জমে যায়। এই পদার্থগুলো বলা হয় মাইলিন শীথ। এই মাইলিন শীথ মাঝে মাঝে ব্রাঞ্চ করা আছে, ব্রেক করা আছে। যেখানে ব্রেক করা আছে সেখানে অলরেডি অ্যাক্সন ওপেন হয়ে যায়। এই ব্রেকগুলোকে বলা হয় নোড অফ র্যানবিয়ার। তো আমরা দেখতে পাচ্ছি নিউরন এই পুরো বডিটা দুটো পার্টসে ভাগ করা, একটা হচ্ছে সেল বডি আর একটা হচ্ছে elongated part. Cell body contain nucleus, elongated part are two types. Branch part is called dendrite and unbranched is called axon. Axon terminal is the ends part of axon. Myelin sheath is present on the axon and there are some breakdown of myelin sheath is called the node of Ranvier. এখানে ডিটেলস আছে। The
The cytoplasm of the cell contain mitochondria, ribosome, Golgi body, endoplasmic reticulum, but there is no active central in the cytoplasm of neuron. So the neuron cannot divide. Why neuron cannot divide? It's a most important question. Why neuron cannot divide? From the cell body of the neuron, a long nerve fiber emerges, which is attached to the dendrite of neuron. This is called an axon. A neuron has only one axon. Between adjoining neuron, a bridge is formed by the neuron of the axon on or off on neuron with the dendrite of another. This is called is synapse. This is the another definition, synapse. Through the synapse, nerve stimuli from neuron is transmitted to next neuron. Nerve tissue receives stimuli and transmit it to the brain, and the brain responds to it. In higher animal, nerve tissue store memory and control the work of the different organ of the body and coordination among them. There is a common belief that we used only 10% of our brain, but this is not true. In fact, in usual condition, human being or any other animal make 100% use of the brain. It is true that not all the parts of the brain remain equally active at the same time, but we make use of all the part of our brain from the time to time. It is not correct that any on time or more than 10% of the brain can be used. There is no limitation. According to evolution, there is no reason to impose such a limit. আমাদের পরের অপশনটা হচ্ছে অর্গান অ্যান্ড সিস্টেম। অ্যাকচুয়ালি অর্গানিক সিস্টেম যদি আমরা পড়ব, আমাদের বডিতে অনেকগুলো অর্গান আছে। একটা আমার ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম মেইনলি ডাইজেস্টিভ ক্যানেল এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এই দুটো সাবপার্ট নিয়ে তৈরি হয়। আমাদের বডির সমস্ত ডাইজেশনটা কমপ্লিট হয়। চ্যাপ্টার 5 আমরা এই ডাইজেশন সিস্টেম পড়েছি। এরপরে আছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম আমরা পড়েছি অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4-এ, আর রেসপিরেশনটা পড়েছি চ্যাপ্টার 7-এ। তো রেসপিরেটরি সিস্টেমের আমাদের মেইন পার্টস হচ্ছে ট্রাকিয়া, লাংস, ডায়াফ্রাম এক্সেট্রা আর দ্য মেইন organ of respiratory system. পরের অপশনটা integumentary system. Integumentary system is the outer part of our body. Here integument, nail, etc. is the part of the integumentary system. Then another system is excretory system in chapter 8. Main organ excretory system is kidney, and the supporting system organ is ureter, urinary bladder, urethra, etc. Use of the excretory system and respiratory system, human beings or animal can expel the wasted substance from its body. Then nervous system, একটু আগে আমরা বললাম নার্ভাস সিস্টেম সম্পর্কে। নার্ভাস সিস্টেম is covered all over the whole body. This main parts is nerve, spinal cord or brain. যে কোনো স্টিমুলি নার্ভ দিয়ে ঢোকে ব্রেনে যায়, ব্রেন থেকে সেটার একটা রিপিটেশন আসে বা রিয়াকশন আসে। রিয়াকশনটা যে অর্গানে যাওয়া প্রয়োজন সেই অর্গানে যায়, সেই মাসেলসগুলো সেই অ্যাকশন অনুযায়ী কাজ করে। এরপরে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম অফ আওয়ার বডি, কারণ এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে আমাদের আরও কিছু কাজ হয়, যেমন রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজ হয় এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মাধ্যমে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড মেইনলি সিক্রেট অফ হরমোন, এনজাইম এক্সেট্রা, মেইনলি হরমোন। তো আমাদের বডিতে এন্ডোক্রাইন সিস্টেমের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল পিটুইটারি গ্ল্যান্ড সিচুয়েটেড ইন দ্য মিড পার্ট অফ আওয়ার ব্রেন। পিটুইটারি গ্ল্যান্ড খুব ছোট, বাট এটা একসাথে অনেকগুলো কাজ করে, কারণ একে বলা হয় দ্য মাস্টার গ্ল্যান্ড। এরপরে আমাদের ভোকাল কর্ডের কাছে আছে থাইরয়েড গ্ল্যান্ড, তার নিচে আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। দেন আমাদের কিডনির উপরে আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, কিডনির পাশে আছে প্যানক্রিয়াস। তারপরে মেয়েদের ক্ষেত্রে ফিমেল বডিতে প্রেগনেন্সির জন্য আছে ফলিকল সেল। এটা এখানে প্রেগনেন্সির যে
হরমোনগুলো সেটা রিলিজ হয়। টেস্টিস আছে, সেটা হচ্ছে স্করটাম আর টেস্টিস, এটা একটা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে বের হয় নর্মালি স্পার্ম অ্যান্ড প্রেগনেন্সির জন্য যে ওভাম, এটা আসলে রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে জড়িত। এইভাবে আমরা আমাদের এই চ্যাপ্টারের সবগুলো অর্গ্যান বা সবগুলো সিস্টেম সম্পর্কে ধারণা নিব। তো এটা হচ্ছে আর মাইক্রোস্কোপ রিলেটেড আমাদের পড়ার প্রয়োজন আপাতত না, এখান থেকে এমসিকিউ বা বড় কোশ্চেন কোনোটাই আসে না। তারপরে মাইক্রোস্কোপ 2 টাইপস হয়, একটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ আর একটা হচ্ছে কমপ্লেক্স মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পলটা একেবারেই সিম্পল হবে, আর কমপ্লেক্সটা যেটা লাইট দিয়ে চলে অথবা ইলেকট্রনিক্স দিয়ে চলতে পারে এরকম। এটা আমরা একটু নিজেরা থেকে পড়ে নেব। মাইক্রোস্কোপের ইউজিং, মাইক্রোস্কোপের স্ট্রেইনিং, মাইক্রোস্কোপের আরেকটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখিয়েছে, আরও ডিটেলস। ইলেকট্রন মাইক্রোস্কোপটা আমরা একটু দেখবো বাসায় ভালোভাবে, এবং এখানে যে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিসগুলো আমরা একটু ট্রাই করবো বাসায়, পসিবল না মানে পড়বো ভালোভাবে। তো আমরা এই যে রাফলি যে রিভাইজটা করলাম, বাসায় একটু ভালোভাবে পড়বা। এবং চ্যাপ্টার 2 আমরা 3টা ক্লাসে শেষ করেছি। এটা ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য, চ্যাপ্টার 2টা কন্টেন্ট একটু বেশি। তো আশা করি সবাই বাসায় পড়াশোনা করে এটার উপরে ভালো একটা প্রস্তুতি নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ।